এই গল্প হলো ঈশা আর নিশার। ওরা যমজ বোন ছিল। নিশা কালো ছিল আর ঈশা ফর্সা। তাই ছোটবেলা থেকে সবাই নিশাকে খুব জ্বালাতন করত। কি রে নিশা, তোর বিয়ে কি করে হবে? গায়ের রং দেখ কি কালো। দেখিস আবার, ছেলে তোকে দেখতে এসে আবার ঈশাকে না নিয়ে চলে যায়। এইসব শুনে নিশার খুব খারাপ লাগতো, কিন্তু ঈশা সবসময় ওর পাশে থাকতো। কেন হবে না নিশার বিয়ে? দেখবে, আগে নিশার বিয়ে হবে, তারপর আমার। আচ্ছা, তাহলে দেখিস বাবা, সারা জীবন কুমারী না থেকে যাস। ঠিক আছে, দেখে নেব। এইভাবে পরস্পরের সাথে ওরা দুজন আস্তে আস্তে বড় হয়ে ওঠে। ওদের মা বাবা ছেলে দেখতে শুরু করে। ঈশা মা, আগে তোর বিয়ে দিয়ে দি, তারপর নিশার জন্য দেখব। হ্যাঁ মা, ঠিক বলেছ। কে জানে আমার বিয়ে হবেও কিনা। আগে তুমি ঈশার বিয়ে করিয়ে দাও। না, আগে তোর বিয়ে না হলে আমি বিয়ে করব না। বাচ্চামো করিস না ঈশা, তুই সুন্দর ফর্সা, তোর বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার কথা তো আলাদা। আমি তো কালো, কবে জানি কে বিয়ে করবে। হয়তো এই জীবন না বিয়ে করে কেটে যাবে। তাহলে তোর সাথে আমিও না বিয়ে করে থাকবো। ঈশা তাই জেদ করে বসে। তাই ওর মা বাবাকে আগে নিশার জন্যই ছেলে খুঁজতে হয়। 2-3টে ছেলে নিশাকে দেখতে আসে বটে, কিন্তু দেখেই ওরা না করে দেয় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন নিশার বাবা বলে, না, এমন হবে না। নিশার বিয়ে করানোর জন্য আমাকে পণে অনেক টাকা দিতে হবে, না হলে কেউ আমার মেয়েকে বিয়ে করবে না। উনি তখন 10 লাখ টাকার পণের কথা বলে। আর সেই কথায় অমিত নামে একটা ছেলে দেখতে আসে। দেখার পরও বলে, মেয়েটা তো খুবই কালো। এত কালো মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপারে তো আমি কখনোই ভাবিনি। কিন্তু বাবা, আমি তো 10 লাখ টাকা পণে দিচ্ছি তো, আবার একটা গাড়িও। হ্যাঁ, সেই সব তো ঠিক আছে, কিন্তু ঠিক লাগছে না। এই সব কথা চলছিল, ঠিক তখনই ঈশা ওখানে আসে। আর ওকে দেখে অমিত গলে যায়। আহ, এইটা কে? এইটা হলো আমার ছোট মেয়ে ঈশা, নিশার বোন। আরে বাহ, আপনি এর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন না। আমার তো একেই পছন্দ হচ্ছে। না, আমি বিয়ে করব না। আগে নিশার বিয়ে হবে। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি খেলে। ঠিক আছে, আমি নিশার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত আছি, কিন্তু পণে আমার টাকার সঙ্গে গাড়ির সঙ্গে সঙ্গে ঈশাও দরকার। মানে, তুমি বলতে কি চাও? মানে ঈশাও তোমার সঙ্গে 2-3 মাসের জন্য আমাদের বাড়িতে আসবে। কি বাবা, এইসব কি বলছো? এইটা কখনো হয় নাকি? কেন? এইটা কেন হতে পারে না? শালি তো যেতেই পারে, আর আমি তো শুধু 2-3 মাসের জন্যই যেতে বলছি। নিশারও ভালো লাগবে, সে একলাও থাকবে না। ঈশা বলে, ঠিক আছে, আমি রাজি। যদি আমার রাজি হওয়ায় নিশার বিয়ে হয়ে যায় তাহলে রাজি। ঈশা রাজি হয়ে যায় আর নিশার বিয়ের কথা পাকা হয়ে যায়। অমিত বিয়ে করতে আসে আর ওদের বিয়ে হয়ে যায়। নিশার বাবা অমিতকে একটা বড় গাড়ি দেয় আর অমিত সেই গাড়িতে বসে পড়ে। আরে ঈশা, তুমিও এসো, তুমিও তো যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আসছি। নিশা, তুমি গাড়ির সামনের সিটে গিয়ে বসো, ঈশা আমার সঙ্গে বসবে। কেন? তোমার বউ তো আমি না। হ্যাঁ, বউ তো তুমি, কিন্তু ঈশা আমার সঙ্গে বসলে পাড়ায় আমার নাম হবে। সবাই বলবে, বাহ, অমিত কত সুন্দর বউকে এনেছে। এই কথায় নিশার দুঃখ হয়। ওর স্বামী ওর সাথে বসে যেতে চায় না। নিশা সামনের সিটে বসে পড়ে আর ঈশাকে পেছনে অমিতের সাথে বসতে হয়। অমিতের ঘরের সামনে গিয়ে গাড়ি থামে আর অমিত ঈশার সাথে বাইরে বেরোয়। সবাই ঈশাকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। আরে বাহ, অমিতের সঙ্গে এই মেয়েটা তো খুবই সুন্দর রে। নিশার দিকে তো কেউ ঘুরেও তাকায় না। ঘরের ভেতর গিয়েও অমিত ঈশাকে নিয়েই বিজি হয়ে যায়। সবাই ঈশার পেছন পেছনই ঘুরতে লাগে। আরে তোমরা আমার পেছন পেছন কেন যাচ্ছ? বউ আমি নই, আমার বোন নিশা। অমিতের মা সরলা বলে, বৌমা, তো তোমাকেই হওয়া উচিত ছিল, কিন্তু কি আর করা যাবে বলো। বৌমা, যাও, নিজের ঘরে যাও। আচ্ছা মা। নিশা নিজের রুমে চলে গিয়ে রেগে গিয়ে বসে থাকে। ঈশা ওর কাছে আসে। কি হয়েছে নিশা, মুখ গোমরা করে আছিস কেন? মুখ গোমরা করে বসবো না তো কি করব? তুই তো খুশি হবি, কারণ সবাই তোকে বৌমা ভাবছে না। এটা কি বলছিস দিদি? আমি তো এখানে আসতেও চাইনি, তোর জন্য এসেছি আমি এখানে। হ্যাঁ হ্যাঁ, খুব দয়া করেছিস এখন। নিশা আর ঈশার মধ্যে ঝগড়া হয়ে যায়। জীবনের প্রথমবার দুজনে ঝগড়া করে। সারাদিন নিশা ঈশার চেহারাটুকু দেখে না। ওদিকে সরলা আর অমিত নিজেদের মধ্যে কথা বলতে লাগে। বাবা, আমার তো ঈশাই পছন্দ হয়েছে। কেন যে তুই ওই কালো মেয়েটাকে বিয়ে করলি তুই? আরে মা, তুমি কি নিজের ছেলেকে এত বোকা মনে করছো নাকি? আমি তাই তো ঈশাকে 3 মাসের জন্য এইখানে ডেকেছি। আমি যদি নিশাকে বিয়ে না করতাম, না আমি 10 লাখ টাকা পেতাম আর না এই নতুন গাড়িটা।
এখন দেখো আমি পণটাও পেয়ে গেলাম আর ঈশাও এখানে এসে গেল। এই 3 মাসের মধ্যে আমি ঈশাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নেব। আর তারপরে আরে বাবা, বেশ মাথা লাগিয়েছিস তো তুই। এই 3 মাসে দেখ আমি ঈশার খুব যত্ন করব। বাস আর কি, দুজনে সেইভাবে কাজ শুরু করে দেয়। ফুলশয্যার রাতে অমিত সেই ঘরে যায়ও না। সরলা, ঈশা আর অমিত একসাথে বসে গল্প করতে লাগে। আরে জামাইবাবু, আজকে ফুলশয্যার রাত, আমার দিদি তো অপেক্ষা করছে, যাবেন না? মন নেই যাওয়ার, আমার এইখানেই ভালো লাগছে। ওদিকে রুমে অমিতের অপেক্ষায় নিশা কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে। পরের দিন থেকে ঈশার সাথে মহারানীর মতো ব্যবহার করা হলো। ঈশা মা, কি খাবি বল? আমার আলুর পরোটা পছন্দ। ঠিক আছে, আলুর পরোটাই হবে আজকে। বৌমা, যা গিয়ে আলুর পরোটা বানিয়ে আন। কিন্তু মা, আমি তো পোহা খেতে চাই। অন্য কোনো দিন খেয়ে নিও, আজকে তো আলুর পরোটাই হবে ঘরে আমাদের। রেগে গিয়ে নিশা কিচেনে চলে যায়। কেন যে ঈশা এখানে এলো? মনে হচ্ছে ওই এই ঘরের বৌমা আর আমি চাকর। দুই বোনের মধ্যে দূরত্ব বাড়তে লাগে। নিশা ঈশার জন্য পরোটা নিয়ে আসে। এদিকে ঘরে আত্মীয় এলে তারা ঈশাকে দেখে আর ওর সাথেই কথা বলে চলে যায়। নিশা তো শুধু খাবার বানাতে আর ঘর পরিষ্কার করতে দিন কাটিয়ে দেয়। অমিত নিশার সাথে রুমে শুতো না, ও বাইরে সোফায় শুতো। একদিন নিশা ঈশাকে বলে, শোন ঈশা, তুই এবার চলে যা, আমার ভালো লাগছে না। কিন্তু ততক্ষণে সরলা আর অমিতের আত্মীয়তায় ঈশাও গলে গিয়েছিল। ও বলে, কেন হিংসে হচ্ছে? আমি তো এখানে তোর জন্যই এসেছি। 3 মাস তো আমাকে এখানে থাকতে হবে। কিন্তু আমি চাই না তুই এখানে থাক। তোর চাওয়া না চাওয়াতে তো কিছু হয় না রে, তুই তো এই ঘরের এখন চাকরানি হয়ে গেছিস। আর এই কথাই নিশাকে ভেতর থেকে ভেঙে দেয়। ঈশা ভাবে সরলা আর অমিত হয়তো এতটাই ভালো, হয়তো সত্যি ওরা নিজের ঘরের বৌমার এতটাই খেয়াল রাখে। সেদিন থেকে নিশা আর ঈশার মধ্যে কথাবার্তা বন্ধ। কিন্তু সেই রাতেই যখন ঈশা জল খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে, তো দেখে সোফার মধ্যে অমিত আর সরলা কথা বলছে। বাবা, 3 মাস তো হয়ে গেল, এবার ঈশার সাথে বিয়েটা সেরে ফেল। হ্যাঁ মা, আমাদের প্ল্যান কাজ করছে। ঈশা গলছে, আর কিছুদিন শুধু। ঈশা এর কথা শুনে ফেলে আর ওদের প্ল্যানও বুঝতে পেরে যায়। ও চুপি চুপি নিশার ঘরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে লাগে। নিশার ঈশার কথায় বিশ্বাস হয় না আর ওর সাথে কথা বলতে মানা করে দেয়। নিশা, নিশা, আমায় ক্ষমা করে দে। এই অসভ্য মানুষদের আমি চিনতে পারিনি আগে। আমি তোর সাথে কথা বলবো না। ফর্সা বলে কি নিজে মহান মনে করছিস? কিন্তু ঈশা এত সহজে হার মানত না। পরের দিনও সকাল সকাল বাজার থেকে চুল ঝরার তেল নিয়ে আসে আর সবার সামনে সেই তেল মাথায় ঢেলে নেয়। 1 মিনিটের মধ্যে ওর মাথার সব চুল পড়ে যায়। ঈশা ন্যাড়া হয়ে যায়। ছি ঈশা, এটা কি করলে তুমি? কেন? দেখো আমার দিকে। এখন ভালো লাগছে না আমাকে? বিয়ে করবে না আমাকে? না, আমার কোনো ন্যাড়া মেয়েকে বিয়ে করার নেই। তুমি আসলে ভেতর থেকে এরকমই নোংরা একটা অসভ্য মানুষ। তুমি আর তোমার মা একটা শয়তান। আমি থাকবো না এখানে। আমিও থাকবো না এখানে। চল বোন, আমি আর বিয়ে করব না, দুজনে একসাথে থাকবো। আর হ্যাঁ, গাড়ি আর 10 লাখ টাকা সুদ সমেত ফেরত করে দিয়ে এসো। এটা বলে দুই বোন সেখান থেকে চলে যায়। অমিতের ঝটকা লাগে। ও সুদ সমেত সবকিছু ফেরত দিয়ে দেয়। ঈশা আর নিশা আর কখনো বিয়ে করে না আর নিজের বাড়িতেই খুশি খুশি থাকতে লাগে। বৌদির তো খাবার বানানোর জন্য সিঁড়ি চড়তে হবে। পল্লবী অনুপমার মজা ওড়ালো। আসলে অনুপমা বামন, আর এই বাড়িতে ও নতুন বিয়ে হয়ে এসেছে। 5 বছর বয়সের পর অনুপমার হাইট বাড়েনি। ওকে নিয়ে ওর মা বাবা খুব চিন্তিত থাকত। কে জানে ওর বিয়েটা কিভাবে হবে। একে কিছু শেখাও, এমনিতে তো বান, কিছু তো আসা উচিত। ছেলেদের মনের রাস্তা পেট থেকে হয়। অনুমা, আয়, খাবার বানানো শিখে নে। তখন থেকে অনুপমা রান্না করা শিখতে শুরু করলো আর সময়ের সাথে সাথে রান্না করতে এক্সপার্ট হয়ে গেল। সবাই ওর হাতের রান্না খেয়ে আঙ্গুল চাটত। বা অনুমা, তুমি কত ভালো খাবার বানাও, দেখবে তোমার বিয়ে খুব ভালো ঘরে হবে। অনুপমা বড় হয়ে গেল। অনেক কষ্ট করে ওর জন্য একটা সম্বন্ধ এলো। ছেলেটাও বামন ছিল, তাই ছেলের বাড়ি অনুপমাকে বাড়ির বউ বানানোতে রাজি হয়ে গেল। ছেলের নাম রাজেশ ছিল। রাজেশের সাথে অনুপমার বিয়ে হয়ে গেল। অনুপমার মা বাবা গরিব ছিল, ওদের কাছে মাটির উনুন ছিল, তাই অনুপমার রান্না করতে কোনো কষ্ট হতো না। কিন্তু শ্বশুরবাড়ি এসে অনুপমা দেখল এ তো মডার্ন রান্নাঘর, ওর হাত গ্যাসের চুলোয় তো পৌঁছতই না। এইটা দেখে ওর ননদ হাসতে শুরু করল।
বামন বৌদি, মনে হয় তুমি খাবার বানাতে পারবে না। তখনই ওর শাশুড়ি জানকী এলো আর বলল, রান্না করতে পারবে না মানে? রান্না করার জন্যই তো এনেছি ওকে। মা, আমি খাবার বানিয়ে নেব, কিন্তু আমার হাতটা উপর অবধি যাচ্ছে না। ঠিক আছে, আমি একটা চেয়ার এনে দিচ্ছি, তার উপরে দাঁড়িয়ে খাবার বানাও। জানকী একটা চেয়ার এনে দিল। অনুপমা তার উপরে চড়ে রান্না করতে শুরু করলো। পল্লবী হাসতে হাসতে বলল, বৌদি, তোমার নাম তোমার থেকে বড়, অনুপমা। অনুপমার এইসব শোনার অভ্যেস ছিল, ও কিছুই বলল না। রাত্রেও নিজের ঘরের মধ্যে গেল। ওর বামন বর রাজেশ বিছানায় শুয়েছিল। রাজেশ বলল, শোনো অনুপমা, আমি জানি যে লোকে তোমাকে নিয়ে খুব ঠাট্টা করে। এরা আমাকে নিয়েও সবসময় ঠাট্টা করে এসেছে। আমি জানি গো, আমাদের মতন লোকেদের সাথে এমনই হয়। রাজেশ অনুপমাকে গলায় জড়িয়ে ধরল। এতদিন পর একে অপরকে ভালোবাসার লোক পেল। পরের দিন অনুপমা জলখাবারে দোসা বানালো। এই নিন মা, আমি সবার জন্যে দোসা বানিয়েছি। অনুপমার যা সুমিত্রা তখন ঘুম থেকে উঠে আসলো। এসো এসো বড় বৌদি, দোসা খেয়ে নাও। দোসা? আমি এসব খাই না, আমার জন্য ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে আনো। ফ্রেঞ্চ টোস্ট? সেটা কি হয়? তখনই অনুপমার শাশুড়ি জানকী বলল, বাপের বাড়ি থেকে কিছু শিখে আসিসনি? মা, আমি শিখে নেব। ফ্রেঞ্চ টোস্ট না হলে আমি আজকে ব্রেকফাস্টই করব না। হ্যাঁ। অনুপমা ব্রেড নিয়ে রান্নাঘরে চলে গেল। সুমিত্রা বড়লোক বাড়ির মেয়ে, আর দেখতেও খুবই সুন্দরী, তাই জানকী ওকে খুবই পছন্দ করত। ওর বড় ছেলে রমেশও ভালো সরকারি চাকরি করত, আর ওর বামন ছেলে রাজেশ, ও কিছু কাজই পেত না। কে জানে আমি কোন পাপটা করেছিলাম যে এমন বামন ছেলে পেলাম, আর তার জন্যে আমার এই বাড়িতে বামন বউ আনতে হলো। এটা বলে জানকী দোসা খেতে শুরু করলো। একটুখানি খেয়েই ওর মাথা ঘুরে গেল। আরে বাহ, এটা তো খুব টেস্টি। বউ, একবার খেয়ে তো দেখো। হ্যাঁ বৌদি, খুব টেস্টি, খেয়ে দেখো। সুমিত্রাও একটুখানি খেলো আর ওর খুব ভাল লাগলো। আরে হ্যাঁ, এটা তো খুবই সুস্বাদু। এই অনুপমা, ফ্রেঞ্চ টোস্ট থাক, আমি এটাই খাবো। এই শুনে অনুপমা মিচকে হাসল। রাজেশ বলল, অনুপমা, তোমার হাতে জাদু আছে, রান্নাঘরে তো তুমি জাদু ছড়িয়ে দাও। এরপর থেকে সুমিত্রা অনুপমাকে খুব বিরক্ত করতে শুরু করল। সারা দিন আরাম করত, আর অনুপমা একলা সব কাজ করত, কিন্তু কাউকে কিচ্ছু বলতো না। একদিন জানকীর বড় ছেলে আসলো আর বলল, মা আমাকে চাকরির থেকে বের করে দিয়েছে, আমি বিজনেস করতে চাই, আমার সম্পত্তির ভাগ এখনই দরকার। রমেশের মনে পাপ ছিল, ও অফিস থেকে জিনিসপত্র চুরি করত, তাই ওকে বার করে দেওয়া হয়েছিল। এখনও বিষয় সম্পত্তির মধ্যে নিজের ভাগ চাইতে শুরু করলো, সবকিছু নিজের নামে করে নিল। এটা শুনে রাজেশ রেগে গেল। দাদা, তুমি যেই ভাগটা নিয়েছো সেটা আমার দরকার। আচ্ছা, এখন মুখে মুখে কথা বলবি? এটা কি তোর বউ শেখাচ্ছে নাকি? রমেশ রাজেশকে একটাও টাকা দিল না, আর রাজেশের সাথে সাথে অনুপমাকেও বার করে দিল। জানকী কিচ্ছু বলল না। এই দুজন থেকে মুক্তি পাওয়া গেল, এটাই যথেষ্ট। ছোটবেলায় একে কোথাও ফেলে দেওয়া উচিত ছিল। অনুপমার রাজেশের কোনো বাড়ি ছিল না। এখন কি করব অনুপমা? আমরা তো মরে যাব। না না, তুমিই তো বলেছিলে আমার হাতে জাদু আছে, আমি খাবার বানাবো। কিন্তু কি করে? আমাদের কাছে তো একটুও টাকা নেই। চিন্তা করো না, বিয়ের সময় আমার বাবা আমাকে একটা সোনার হার দিয়েছিল। আমি এই কথাটা কাউকে বলিনি, নালে যা তো আমার থেকে এটাও নিয়ে নিত। আরে বাহ, তুমি তো খুবই বুদ্ধিমতী। অনুপমা ওই হারটা বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে একটা ঠেলা কিনল, আর দুজনে মিলে ওই ঠেলায় ফাস্ট ফুড বিক্রি করতে শুরু করলো। ঠেলার নাম ছিল বামন বউয়ের রান্নাঘর। অনুপমা রান্না করতে শুরু করলো, আর রাজেশ ওকে সাহায্য করতে শুরু করলো। আসুন আসুন, স্পেশাল বান বউয়ের হাতের রান্না খান। লোকেরা আসতে শুরু করলো, খেতে শুরু করলো, আর সবার খাবার পছন্দ হতে শুরু করলো। আরে বাহ, এত সুস্বাদু খাবার! তুমি কি প্রত্যেকদিন অফিসে আমার জন্য খাবার পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দেখতে দেখতে বামন বউয়ের রান্নাঘর খুব নাম করে গেল। দূর দূর থেকে ফুড ব্লগাররা খেতে আসতে শুরু করলো। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বান বউ বানিয়েছে দারুণ খাবার, যেইটা খেয়ে আমি হয়ে গেছি দিওয়ানা। যদি আপনারা খেতে চান এমন খাবার, তাহলে এসে যান বারবার। এরমভাবে রাজেশ আর অনুপমা খুব বড়লোক হয়ে গেল। ওরা দুজনে একটা বাড়ি কিনে নিল। ওইদিকে রমেশ বিজনেস থেকে বেশি জুয়া খেলতে শুরু করলো, কিন্তু জানকী নিজের আদরের ছেলেকে কিছুই বলল না। আর এরমভাবে একদিন রমেশ সব পয়সা জুয়ায় হেরে আসলো, আর সবাইকে রাস্তায় নামতে হলো। রাজেশকে পুলিশ গ্রেপ্তার করে নিল, আর জানকী, পল্লবী আর সুমিত্রা খাবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করলো। এরমভাবে একদিন ওরা বামন বউয়ের রান্নাঘরের সামনে এলো।
আমি যেই ছেলে আর বউকে অসমর্থ ভেবেছিলাম তারা নিজের প্রচেষ্টায় নিজের ভাগ্য বদলালো, আর যাকে ভালো ভাবছিলাম সে আমাকে রাস্তায় নামিয়ে ছাড়লো। এরই মধ্যে অনুপমা ওদের দেখে আসলো আর বলল, আরে মা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে? এসো, দোকানে এসো, আমি রান্না করে খাওয়াচ্ছি। অনুপমা তিনজনকেই খাওয়ালো। তিনজনে অনুপমা থেকে ক্ষমা চাইল। অনুপমা বলল, কোনো ব্যাপার না, ভুল তো সবার হয়, আপনারা তো পরিবার, আজ থেকে আমরা সবাই একসাথে থাকব। তুমি মহান অনুপমা, তুমি মহান। আমরা সবাই তোমার রান্নাঘরে কাজ করব। এরপরে সবাই একসাথে থাকতে শুরু করলো। সবাই একসাথে রান্নাঘরে কাজ করতে শুরু করলো। আর এরমভাবে বামন বউয়ের রান্নাঘর বড় হতে লাগলো। বামন বউ দেখিয়ে দিল যে কষ্ট করলে কেষ্ট পায়।